বাঙাল এবং ঘটিদের মধ্যে যত ঝগড়াই হোক না কেন, একটা ব্যাপারে তারা ডেফিনেটলি একমত, সেটা হচ্ছে চিংড়ি মাছের ব্যাপারে। সে বাগদা চিংড়ি হোক বা গলদা চিংড়ি হোক, জিভে জল আনতে গেলে একটা চিংড়ি মাছের সিম্পল প্রিপারেশন যথেষ্ট। আরে জামাই ষষ্ঠীর আগে দেখুন না, চিংড়ি মাছের দোকানের বাইরে কত লম্বা লাইন পড়ে যায়। তার কারণ অভিজ্ঞ শ্বশুর মশাইরা জানে জামাইকে কি করে খুশি রাখতে হয়। আপনি বলুন, কোন জামাই যে শ্বশুর বাড়িতে দারুণ একটা মালাইকারি খেয়েছে নেক্সট উইকে শ্বশুর বাড়ির নেমন্ত্রণ অগ্রাহ্য করবে? আর আদরের মেয়েকে কাছে পাওয়ার এই সুন্দর সুযোগটা বাবা মারাই বা কেন ছেড়ে দেয় বলুন? আর খুড়োর কলের গল্পটা মনে আছে তো? আচ্ছা, খুড়োর কলে যদি মন্ডা মিঠাই চপ কাটলেট না থেকে যদি চিংড়ি মাছের মালাইকারি থাকতো, তাহলে কি খুড়ো আরো তাড়াতাড়ি দৌড়তো? নিশ্চয়ই দৌড়তো। আজ গোপাল ভাঁড়ের পিসিমার হাতে তৈরি চিংড়ি মাছের মালাইকারি বাড়ির রান্নাঘর থেকে বেরিয়ে কন্টিনেন্টাল হোটেলের দামি রেস্টুরেন্টের শেফের কাছে পৌঁছে গেছে। আর আজকের নারীর এপিসোডে আমরা আপনাদের দেখাবো একটা দারুণ চিংড়ি মাছের রান্না, যার নাম চিংড়ি চমক। নমস্কার, আমি সায়ন্তনী। নারীর ফ্যাশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ব্লক প্রিন্টস, এবং এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছে ইন্ডিয়া ইনসাইড বুটিকের কৌশিক ব্যানার্জি। কৌশিকদা নমস্কার। নমস্কার। আপনি কাজ কিভাবে শুরু করলেন? আমি তো যখন কলেজে পড়তাম, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, তো ওখানে অনেক রকম অ্যাক্টিভিটিসের সুযোগ ছিল। আমরা ড্রামা করতাম, তারপরে কস্টিউম তৈরি করতাম বিভিন্নভাবে। তো তখন একটা বেসিক কিছু আইডিয়া ছিল না অ্যাবাউট যে কস্টিউম মেকিং, কস্টিউম ডিজাইনিং, ওই যেটুকু অ্যামেচারিশ কাজকর্ম। তারপর কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর যে সব কলেজ পড়ুদের একটা হয় যে এবার কি করব, একটা সিকিউরিটির মধ্যে থেকে হঠাৎ করে বেরিয়ে যাওয়া। তো ওই আমারও একটা রকম ফেজ চলছিল, কি করি ফেজ। তো ওই ফেজটার মধ্যে একদিন একটা কলেজ থেকে একটা অফার পেলাম যে কলেজের একটা 125th ইয়ারের একটা সুভিনিয়ার টি শার্ট বানাতে হবে। তো ঠিক আছে, অর্ডারটা নিয়ে তো খুব লাফালাফি ব্যাপার। এবার কিভাবে জিনিসটা হবে, হাউ টু মেটেরিয়ালাইজ দ্য থিং। তখন স্ক্রিন প্রিন্ট কি জানি না, ব্লক প্রিন্ট কি কোনো ধারণা নেই। হ্যাঁ, তো ওই ঘুরতে ঘুরতে এক বন্ধু বললো আমার এক পিসি একটা শাড়ি ছাপিয়েছিল ওই লেকের পাশের একটা জায়গা থেকে। তো ওখানে গেলাম বন্ধুর সাথে। তো তখন সেই দিন আমি প্রথম একটা দেখলাম শাড়ি ছাপা হচ্ছে, একটা লম্বা টেবিল, পরে জেনে ছোট 19 ফুট কাঠের টেবিল, সেখানে একটা 5.5 মিটারের 12 হাত একটা শাড়ি পুরো বিছিয়ে দিয়ে ব্লক দিয়ে একজন কারিগর ছাপছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো 45 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা লাগলো ওই শাড়িটা ছাপতে, আমি দেখলাম দাঁড়িয়ে। অ্যান্ড দ্যাট ডে আই গট দি আনসার যে আমি কি করতে চাইছি, মানে আমি কি করব এরপরে। ওই ব্লক প্রিন্ট থেকে তারপরে আমি কি করলাম, যেখানে ওই শাড়ি ছাপাটা দেখেছিলাম তাদের সাথে একটু বন্ধুত্ব পেয়ে নিলাম, যে আমি আসবো, আপনাদের রাত্রে কাজ হয়, হোল নাইট কাজ হতো, একটু রাত জেগে কাজ দেখবো। আর ওরাও দেখলো একটা ভালো 5-4 মাস খাটিয়ে নেওয়ার লোক পাওয়া গেছে, এই জল নিয়ে সই করো, এই এটা করো, সেই করো। তো ওরাও রাজি, রাত্রিবেলা বেশ গল্প টল্প করতো, ওরাও যাতে ঘুমিয়ে টুমি না পড়ে। ওই করতে করতে আমি কাজটা শিখলাম, এইভাবে আমি শুরু করি। তারপরে আমার কলেজের এক বান্ধবী ছিল, যাকে পরে আমি বিয়ে করলাম, শুভশ্রী। তো ও একটা ট্রেনিং ছিল, ও একটা ট্রেনিং নিয়েছিল অ্যাবাউট ইন্টেরিয়ার ডিজাইনিং। তো আমি তখন সবে শাড়ি টাড়ি তৈরি করছি, করে বিক্রি করছি ছোটোখাটো জায়গায়। তো আমরা দুজনে ভাবলাম যে একসাথে কেন কিছু কাজ না করা যায়। তো আমরা তখন একটা ছোট্ট ঘর ভাড়া নিলাম, একটা মেজানাইন ফ্লোর ডোভার লেনে, একটা নাম দিলাম ইন্ডিয়া ইনসাইড বলে। তো এবং সেখানে ব্লক প্রিন্টস নিয়ে আমরা কাজ শুরু করি। ইন্ডিয়া ইনসাইড নামটা কেন? বেসিক্যালি ইন্ডিয়া আমাদের ইন্সপিরেশন। ইন্ডিয়ার একটা খুব রিচ হেরিটেজ আছে, তার ডিজাইনস, তার কালার, তার টেক্সচার, এবং ইন্ডিয়ান প্রচুর ট্রাইবাল আর্ট আছে যেগুলো নিয়ে খুব ভালো কাজ করা যায়। যেমন একসময় আমরা ওয়ার্লি নিয়ে কাজ করেছি, ওয়ার্লিটা এখন খুব পপুলার, অনেকেই কাজ করছেন। ইন্ডিয়ান কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস, যেমন সাব হিমালয়ান বাটারফ্লাইজ নিয়ে আমরা তার রঙের ইন্সপিরেশন নিয়ে আমরা কালেকশন করেছি। তো এই জন্য ইন্ডিয়া ইনসাইড, ইন্সপিরেশন ইজ ইন্ডিয়া। আপনি যে ব্লক প্রিন্ট করছেন, কি ধরনের কাপড়ের উপরে, ফ্যাব্রিকের উপরে বেশি করেন? ব্লক জিনিসটা খুব ভালো হয় ন্যাচারাল ফ্যাব্রিকের ওপর। ন্যাচারাল ফ্যাব্রিক বলতে আপনার কটন, জুট, তারপর সিল্ক,
সিল্ক ইজ অলসো ন্যাচারাল ফ্যাব্রিক, এইসব জিনিসের ওপর আমরা কাজ করি এবং সেটা টেক্সচারটার ওপরও কিছুটা কাজ হয়, যেমন কটনের ওপর সেটা টেক্সচারটা কীভাবে আলাদা করা যায়। ভাগলপুরের তাঁতিরা খুব ভালো কাজ করছে তাদের টেক্সচারের ওপর, বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি করছে, যে জন্য আমাদের ডিজাইনারদের খুব সুবিধে হচ্ছে, আমরা আমাদের মনের মতো জিনিসটা চট করে পেয়ে যাচ্ছি ওখান থেকে। তো এই যে ব্লক প্রিন্ট যেটা হয় সেটা হয় কিভাবে অ্যাকচুয়ালি? ব্লকটা আসলে একটা রাবার স্ট্যাম্পের মতো, কিন্তু সেটা কাঠের স্ট্যাম্প করতে পারে। আমি কয়েকটা ব্লক এনেছি আমার ফ্যাক্টরি থেকে। এই যে দেখো, আমি এই যে কাঠ খোদাই করে তৈরি করা হচ্ছে একটা ব্লক, এটা 6x6 একটা ব্লক। তো এটাকে আমি যখন রঙে চোবাবো, আমার একটা রঙের প্যাড থাকবে, ঠিক যেমন রাবার স্ট্যাম্পের একটা স্ট্যাম্প প্যাড থাকে, এভাবে রঙে চোবাবো এবং সেটাকে শাড়িতে নিয়ে একটা ইমপ্রেশন দেবো। এবার এই ইমপ্রেশনটা আমি যখন রিপিট করছি তখন একটা অনেকখানি জায়গা জুড়ে আমার এই ছবিটা এসে যাচ্ছে। মজা হচ্ছে কি, আমার মনে হয় যে এই জিনিসটাকে দিয়ে অনেক রকম ডিজাইনস বানানো যায়। যে ব্লকের এটা একটা মজা, সেটা হচ্ছে যে যেমন ABCD বা অ আ ক খ, এটা হচ্ছে কিছু অ্যালফাবেটস, তাকে দিয়ে শব্দ বানানো যায়, শব্দ দিয়ে সেন্টেন্স বিভিন্নভাবে সাজানো যায়। ব্লকটাকে লেআউট করে বিভিন্নভাবে ইউজ করা যেতে পারে। আমি দেখতে পারি যে মানে একটা ব্লক প্রিন্ট আপনি কি শাড়ি করেন? আমি হ্যাঁ, শাড়ি করি, ইনফ্যাক্ট ব্লক সংক্রান্ত, ব্লক প্রিন্ট সংক্রান্ত সব কিছুই করি। এটা যেমন একটা আমরা কুর্তা করেছি, ছোট্ট কুর্তি, লেডিস টপ কুর্তি করেছি। তো এটা একটা ব্লক, হ্যাঁ ব্লক, সেটা রিপিট করে করা হয়েছে ব্লকটাকে। এটা তো একটা টপ, একটা শাড়ি যেমন এই জিনিসটা আমরা একটা দড়ি হিসেবে ইউজ করেছি, একটা দড়ি, এখানে একটা দড়ি কাজ করেছি, এটা ব্লক নয়, হ্যাঁ অন্য একটা ডিজাইনে। তো ব্লকের একটা স্কোপ আছে, আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারেন সেটা দিয়ে। এটা যেমন সিম্পল একটা দড়ি, এটা এই দড়িটার কোনো ইয়ে নেই, সেটাকে একটা কালো সুতো দিয়ে জড়িয়ে একটা ডিজাইন করা হয়েছে এবং এই যে পার্টটা, এটাকে আমরা ব্লক ইউজ করেছি, ছোট ছোট ব্লকস ইউজ করে পুরো শাড়িটা করেছি। হ্যাঁ, এই শাড়িটা একটু অরেঞ্জটা, এটা একটা সিল্কের শাড়ি, এখানে আবার একটু এমব্রয়ডারি করে করা হয়েছে। ব্লকের মজাটা হচ্ছে এইটা, আমি যে এইখানে করেছি, এটা একটা ব্লক, এটা একটা হাতে আঁকা জিনিস এবং আমি এটা বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো প্লেস করতে পারি, অনেক কিছু একসাথে করা যায়। হ্যাঁ সেইটাই, মানে আমার একটা লিমিটেশন নেই, আমি আমার ইচ্ছে মতো লেআউট করতে পারি ছবিটাকে। তো ব্লকের যে স্কোপটা, এটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, যে বিভিন্নভাবে ব্যবহার করা। কি টাইপের কালার্স আপনি বেশি ইউজ করেন? কালার্স দেখুন, বেসিক্যালি আর্থ কালার্স ভালো লাগে, হ্যাঁ। তো আমার খুব পছন্দ হচ্ছে খুব শার্প কন্ট্রাস্ট। যেমন এটা আমি ডিজাইনার বলে যে আমি করছি তা নয়, আমি রবীন্দ্রনাথের ছবিতেও দেখেছি অসাধারণ ব্লু এবং রাস্ট দুটো পাশাপাশি রেখে ওর একটা ছবি আঁকা আছে, একটা বাউলের ছবি, অসাধারণ ব্লু, রাস্ট, অরেঞ্জ, খুব কন্টেম্পোরারি কালার, এখন আমরা প্রচুর ব্যবহার করছি, কিন্তু উনিও কাজ করে গেছেন ওইটা নিয়ে। তো ওই বোলপুরে ওই সমস্ত জায়গায় ওই যে রংটা, রাস্টের রংটা, এটা প্রকৃতি থেকে এই যে রংটা, আমার ওইগুলো খুব ভালো লাগে। কন্ট্রাস্টিং কালার যে আপনি, হ্যাঁ, ব্ল্যাকটা যেমন খুব ইউনিভার্সাল কালার। আমার তো মনে হয় ঈশ্বরের সবচেয়ে প্রিয় কালার হচ্ছে কালো, কারণ কি পুরো ইউনিভার্সটাকে উনি কালো করে পেইন্ট করে রেখেছেন, ইটস টোটালি ব্ল্যাক। তো প্রচুর কালো ব্যবহার করেছেন তখন, তো ব্ল্যাক একটা অসাধারণ রং। আপনি যে করছেন ব্লক প্রিন্টস, এটা মার্কেটের রেসপন্স কীরকম? মার্কেটের রেসপন্স খুবই ভালো, কারণ ব্লক একটা এত ট্রেডিশনাল জিনিস। আপনি যদি ধরুন ঔরঙ্গজেবের সময় বা মোগল সময়, তখনও মার্কেট কিন্তু ব্লক ওরিয়েন্টেড ছিল। আরেকটা মজার জিনিস আমি পড়লাম সেইবারে, এই ইউরোপের লোকেরা তখন আমাদের রীতিমতো ঈর্ষা করত যে আমাদের প্রিন্ট কোয়ালিটি দেখে, এবং ওরা আপ্রাণ চেষ্টা করতো কি করে আমাদের মতো প্রিন্টিং করতে পারে। এবং এইসব সাহেব শুভরা তারা এই আমাদের প্রিন্ট দেখে তখন তো প্রচুর আমাদের জাহাজ করে করে সমস্ত ইন্ডিয়ান ফ্যাব্রিক, ইন্ডিয়ান প্রিন্ট বিদেশে যাচ্ছে। এখন ওরা মাথা ঘামিয়ে চেষ্টা করতো যে আমরা এদের মতো করবো, যাতে ব্যবসায়ী যাচ্ছিল তো যে এই তাহলে আর ইন্ডিয়া থেকে আনতে হবে না, আমি ইউরোপে বানাচ্ছি। এই জিনিসটা কিন্তু ওরা অনেক চেষ্টা করে বারবার বিফল হয়েছে, এমন ছেপেছে কিন্তু রং ফাস্ট করতে পারে, যে জন্য আমাদের দেশ থেকে তখন প্রচুর এই ব্লক প্রিন্টস, ভেজিটেবল ডাই প্রচুর যেত। এটা কিন্তু সেই প্রথম যখন ইংরেজরা আমাদের এখানে
ভারতবর্ষে এসে ঘাঁটি কাটল। তারপরে দেখতে হবে কি জিনিসটা কেমন উল্টে গেল। দেখুন আস্তে আস্তে ওদের একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, যন্ত্রপাতি বাড়লো। তারপরে তো আমাদের তাঁতিদের বুড়ো আঙুল টাঙুল ওগুলো তো কেটে ফেটে দেওয়ার গল্প তো আছে, এটা ঘটনা ছিল যে কম্পিট করতে পারছে না, একটা এলাচের মধ্যে এমন একটা শাড়ি বানাচ্ছে যেটা এলাচের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সেই সব করে তারপর ওদের একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। তখন কিন্তু আমাদের তাঁতিরা আস্তে আস্তে মার খেতে লাগলো, পিছিয়ে পড়তে লাগলো। এমন সব মিলের যন্ত্রপাতি শুরু করলো যেগুলো আপনার ওই রোটেট করতো এবং মুহূর্তে ছেপে বেরিয়ে আসতো জিনিসপত্র। আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু এখন দেখছি যে আবার সেই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা এতটা লোকের রান অফ দ্য মিলস জিনিসটা আর এখন লোকের পছন্দ হচ্ছে না। এখন কিন্তু আবার সেই হ্যান্ডিক্রাফট হ্যান্ডিওয়ার্কের ওপর ইউরোপ চলে এসছে, কনসেন্ট্রেট করছে। এমনকি ইউরোপের এক্সপোর্টে মেশিন এমব্রয়ডারি থেকে হাতের এমব্রয়ডারি ওরা বেশি প্রেফার করে। এতক্ষণ আমরা ব্লক প্রিন্টস নিয়ে অনেক কথা বললাম। ব্লক প্রিন্টস বলতে আমাদের মাথায় যেটা প্রথম আসে সেটা হচ্ছে কনিষ্ক। আমরা কিন্তু তাই কনিষ্কতে এসে পড়েছি। চলুন জেনে নিই রেঞ্জগুলো মোটামুটি কীরকম। আচ্ছা দিদি, ব্লক প্রিন্ট যে আমরা বলি এটা মোটামুটি কী ফ্যাব্রিকের উপর হয়? ব্লক প্রিন্ট বলতে আপনি আমাদের মেনলি শাড়ির ওপর হয়। কি কি ধরনের ফ্যাব্রিকে হয়? ফ্যাব্রিক মলমলের ওপর হয়, যেরকম আপনার এইটা আপনার ব্লক প্রিন্ট মলমলের ওপর। এটা আপনার ব্লক প্রিন্টের আছে। আচ্ছা, এছাড়া আপনার সাউথ কটন, মাহেশ্বরী, চান্দেরি সবের ওপরই হয়, সিল্ক তসর। এটা আপনার মেনলি মলমলের ওপর। এই যে দেখালেন এত এইগুলোই মোটামুটি পুরো প্রিন্টটা পুরো শাড়ির মধ্যে আছে। এগুলো রেঞ্জটা কিরকম হয়? এইগুলো আপনার 320 থেকে শুরু মলমলের ওপর। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আছে? এগুলো আপনার দুপাট্টা আছে, যেগুলো সব ব্লক প্রিন্টের উপর ব্লক আছে। প্রিন্টের দুপাট্টা। এই দুপাট্টাগুলোর রেঞ্জ মোটামুটি কিরকম হয়? দুপাট্টা আপনার মিনিমাম 250 থেকে শুরু করে 1800 অবধি আছে আমাদের কাজের উপরে। 1800 বিশেষ করে ওগুলো আপনার তসর, সিল্ক এসবের ওপর হয়। আশা করি আপনাদের যা প্রশ্ন ছিল ব্লক প্রিন্ট নিয়ে সবগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন, দামের ব্যাপারেও আইডিয়া হয়ে গেছে। আর যদি কোনো জানার কিছু প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, আমি দেবযানী। আবার চলে এসেছি আপনাদের সামনে নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে। আজকে এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে ব্যাপারটা নিয়ে আমরা খুব একটা সচেতন নই, আমরা খেয়ালই করি না। আমরা কি খেয়াল করি আমাদের বাচ্চাদের পাটা কার্ভড না ফ্ল্যাট? এটা কিন্তু একটা রোগ। তবে রোগ বললে ভয় পাবেন না, সারে না যে তা নয়, এমন কিছু বড় অসুখ এটা নয়, চেষ্টা করলেই সারানো যায়। চলুন না আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে ফ্ল্যাট ফুটটা আমরা সারাতে পারি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর কুনাল সেনগুপ্তকে। নমস্কার ডক্টর সেনগুপ্ত। ফ্ল্যাট ফুট জিনিসটা কি? ফ্ল্যাট ফুট জিনিসটা হচ্ছে আমরা যখন হাঁটি তখন যদি জলের পায়ে ছাপ দিয়ে দেখা যাবে যে পায়ের 5টা আঙুলের ছাপ পড়ছে, গোড়ালিটার ছাপ পড়ছে, বাইরের বর্ডারটা ছাপ পড়ছে, ভেতরের বর্ডারটা ছাপ পড়ে না, কারণ ভেতরের বর্ডারটা একটু ধনুকের মতো উঁচু থাকে। যাদের এই উঁচুটা থাকে না, অর্থাৎ পুরো পায়ের যা ছাপ পড়ে সেটাকেই বলে ফ্ল্যাট ফুট। আচ্ছা, এটা অসুবিধাটা কি? এটা থাকলে কি প্রবলেম হয়? এটা থাকলে এটা অসুবিধা হয়, আমরা যখন একটা মানুষ যখন দৌড়োয় পার্টিকুলারলি কতগুলো পায়ে স্প্রিং অ্যাকশন হয়, এই স্প্রিং অ্যাকশনটা অনেকটা হ্যাম্পার্ড হয়, যার জন্য এই ফ্ল্যাট ফুট থাকলে স্পোর্টসে বা হেভি অ্যাক্টিভিটিতে একটু অসুবিধা হয়। দৌড়তে ঠিক মতো পারা যায় না? পারা যায় না, স্পোর্টসম্যান হতে পারবে না, এবং কোনো হেভি ডিফেন্স বা পুলিশের কাজে অসুবিধা হবে, এই আর কি। এটা ছোট থেকে কি আমাদের দেখা উচিত যে বাচ্চার ফ্ল্যাট ফুট আছে? আগেকার দিনে আমার নিজেরও ফ্ল্যাট ফুট আছে, আমরা যখন ছোট ছিলাম তখন লোকে এত কনসাস ছিল না, কিন্তু এখনকার দিনে সব বাচ্চারই প্রথমে পিডিয়াট্রিশিয়ানরা দেখে, ওই শিশু বিশেষজ্ঞরাই ধরতে পারে, তো তারা সন্দেহ করলেই অর্থোপেডিক সার্জনের কাছে পাঠিয়ে দেয়, এবং তখনই আমরা টেক ওভার করি আর কি। এরকম বহু বাচ্চাই আসে, তবে বাচ্চা জন্মালেই প্রথমে যে আর্টস থাকে তা ঠিক নয়, সেটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে যায়। কত বয়সের পর আমরা বুঝতে পারবো যেটা ডেভেলপ হয়? বছর 3 পরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাওয়া উচিত। আর তখন যদি না হয়, ওরা তো তখন স্কুলে যাচ্ছে, স্কুলে আমরা জুতোটা কারেক্ট করে দিই। তাড়াতাড়ি বেশিরভাগই এটাকে ইডিওপ্যাথিক ভ্যারাইটি বলে, মানে যেগুলো আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে রেয়ারলি, সেটাকে রিজিড ভ্যারাইটি বলে, মানে ওই ফ্ল্যাট ফুটটা পাটা পুরো শক্ত হয়ে থাকে, সেগুলো খুব ভয়ঙ্কর। সেগুলো অনেকগুলো জন্মগত হাড়ের দোষ থাকে, সেই দোষ খুঁজে বার করতে হবে এবং পর দরকার হলে অপারেশন করতে হবে।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসব লাগে না। সাধারণ জুতো কারেকশন করলে, সাধারণ কিছু এক্সারসাইজ করলে ঠিক জুতো হয়ে যায়। পরলে বা জুতো কারেকশন করলে এটাকে চেঞ্জ করা যায়, ফ্ল্যাট হ্যাঁ, ফুটটাকে হ্যাঁ, চেঞ্জ করা যায়? অধিকাংশই। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন অর্থোপেডিককে রেফার করে দেয় তখন পেডিয়াট্রিশিয়ান, অর্থোপেডিকের এখানে ভূমিকাটা কি? আমাদের ওটা অবজারভেশন রাখতে হয় যে কতটা ফ্ল্যাট এবং ওটা রিজিড ভ্যারাইটি কিনা, যেটা দেখতে হয়। যদি রিজিড হয় তাহলে তো ইমিডিয়েটলি অপারেশনের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি করা যায়। আর যদি দেখা যায় ইডিওপ্যাথিক, সেটা বাচ্চাকে প্রথমেই যে একটা 1 বছর বয়সে হাঁটতে শুরু করে তারই আর্টস ডেভেলপ করে তা নয়, তো বছর 3 একটু আর্টসটা হয়ে যাওয়া উচিত। অনেক বাচ্চা দেখা যায় দাঁড়ালে আর্টসটা চলে যাচ্ছে, কিন্তু মায়ের কোলে তুলে আবার আর্টসটা তৈরি হয়ে যাচ্ছে। এদের সাধারণত আর্টস ঠিক হয়ে যায়, ওই শু কারেকশনই ঠিক হয়ে যায়। বড় বয়সে ফ্ল্যাট ফুট কারেকশন করা যায় না, বড় বয়সে যে জন্য ছোট থেকেই কেয়ারফুল হতে হয়। একবার অ্যাডাল্টহুড হয়ে গেলে, কারণ তখন বনি স্ট্রাকচার বা লিগামেন্ট যেগুলো ফুটটাকে আর্টসটাকে তৈরি করে, ওগুলো একদম শক্ত হয়ে যায়, ওটা আর কারেক্টেড হবে না। মানে বড় বয়সে গেলে এটা কারেকশন করা অসম্ভব। যদি করতে হয় আদৌ, তাহলে বাই সার্জারি করতে হবে, এমনি হবে না। আর জুতো পরে আর বড় বাই সার্জারি ফ্ল্যাট ফুট কারেকশন করা যায়? হ্যাঁ যায়, সেটা তাদেরই ক্ষেত্রে করা হয় যদি ফ্ল্যাট ফুটে প্রচন্ড ব্যথা হয়। সবারই যে ফ্ল্যাট ফুটে প্রচন্ড ব্যথা হবে তার কোনো মানে নেই। যদি হয় তাহলে অপারেশনের প্রয়োজন হতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা আমি করতে চাইছি, জুতোর তো বিশেষ ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা। পায়ের ব্যথা বলুন কি ফ্ল্যাট ফুটই বলুন, বাচ্চাদের কি ধরনের জুতো পরা উচিত? বাচ্চা মেয়েরাও তো আজকাল ভীষণ হিল পরে। না না, এমনি যাদের আর্টসের প্রবলেম নেই তারা যা ইচ্ছা জুতো পরতে পারে, কিন্তু যদি দেখা যায় যে আর্টসটা ডেভেলপ করছে না, তাদের স্পেশাল টাইপের জুতো পরতেই হবে। যদিও সেটা দেখতে খারাপ, বাচ্চা পরতে চাইবে না, কারণ স্কুলের অন্যান্য বাচ্চারা নানা ফ্যাশনেবল জুতো পরে আসবে, আর ও সে একটা কালো গবদা মোটা মতো একটা আলাদা জুতো কিনে একটা মোটা মতো শক্ত হার্ড জুতো পরতে হয়। তাতে ওই যেখানে ফ্ল্যাট অর্থাৎ ফুটের ভেতর সাইডে তার তলা একটা মোটা স্পঞ্জের একটা দিতে হয়, যাতে উঁচু কার্ভ যাতে আসে, আর হিলটা আবার একটু সামনের দিকে বাড়িয়ে দিতে হয়। এই একটু জুতোগুলো কখনোই ফ্যাশনেবল দেখতে হবে না, কারণ ওটা শক্ত টাইপের করতে হয় এবং সেটা পরতেই হবে, এটা ছাড়া কোনো গতি নেই। এবং সেটা বছরে বছরে চেঞ্জ করতে হবে, প্রপারলি দেখতে হবে। জেনারেলি এই শু কারেকশন কত বছর এটা পরে যেতে হবে? জেনারেলি আপ টু অ্যাডাল্টহুড, অর্থাৎ ছেলে হলে প্রায় 14-15 বছর, 15-16 বছর, মেয়েরা হলে 12-13 বছর অবধি। যতদিন অ্যাডাল্টহুড এসে গেলে ওটা ঠিক হয়ে যায়, ততদিন ওটা কারেক্টেড হয়ে পড়ে থাকা উচিত। আপনি যেটা বললেন যে খেলাধুলোতে প্রবলেম হয় ফ্ল্যাট ফুট হলে, এছাড়া পায়ে মাঝে মাঝে যন্ত্রণা হয়, এছাড়া কি আর কোনো অসুবিধা আমরা দেখতে পাই? না না না, এমনি না, শারীরিক আর কোনো অসুবিধা? না 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 না, যা ব্যথা সংক্রান্ত যদি যা প্রবলেম হয় সবারই হবে তার কোনো মানে নেই, তাও হতে পারে। ফ্ল্যাট ফুটটা কি বংশগত হতে পারে? এই কোশ্চেনটার আনসার দেওয়া খুব মুশকিল। হতে পারে, বহু রোগ আছে বলা হয় হয়তো হেরিডিটারি, কিন্তু সেটা এক্স্যাক্টলি যে হেরিডিটারি কজ তার কোনো মানে নেই, কিন্তু হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর সেনগুপ্ত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু আপনাকে ছাড়ার আগে আমি একটু রিকোয়েস্ট করব, আপনি যদি একটু আমাদের দর্শকদের কিছু পরামর্শ দেন ফ্ল্যাট ফুট নিয়ে। আমি শুধু একটা কথাই বলবো, যদি আপনার যে কোনো শিশু, সব প্রথম থেকেই তো কোনো শিশু রোগ বিশেষজ্ঞর কাছে যাচ্ছেই, তো তারা যদি কোনো সন্দেহ প্রকাশ করে যে ফুট ফ্ল্যাট হচ্ছে বা আর্টসটা ডেভেলপ হচ্ছে না, আপনারা কিন্তু সাথে সাথে নিয়ারেস্ট কোনো অর্থোপেডিক সার্জনকে কনসাল্ট করবেন। আর এখনকার দিনে আবার বাচ্চাদের অর্থোপেডিক্সের স্পেশালাইজড লাইন হচ্ছে পিডিয়াট্রিক অর্থোপেডিক্স। যদিও সত্যি কথা বলতে গিয়ে কলকাতায় ওরকম পিডিয়াট্রিক অর্থোপেডিক্সে অত সুপার স্পেশালাইজেশন হয়নি, কিন্তু গ্র্যাজুয়ালি হয়ে যাবে। তো তাদের কাছ থেকেই ফুডটা কেয়ারে যেতে হবে, যে আর্টসটা ডেভেলপ করিয়ে দেওয়া উচিত। আমার যেমন ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার নিজে ফ্ল্যাট ফুট আছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু কেয়ার ছিল না, কনসাসও ছিলাম না। কিন্তু এখনকার দিনে সবাই এত কনসাস হয়ে গেছে, প্রত্যেকেরই এটা দেখে নেওয়া উচিত। সব বাবা মা তো চাই ছেলে মেয়েরা খেলাধুলো করুক। হ্যাঁ, খেলাধুলো করা তো এখন বাবা মারা চায়। তো এখনকার দিনে একটা দুটো শিশুই হয়, এবং সব বাবা মারাই জেনারেলি জন্ম থেকে। ছেলের বাবা মারা তো বেশি, মানে বেসিক্যালি মায়েরা তো চাই ছেলেরা সৌরভ গাঙ্গুলি হোক, সেই ক্ষেত্রে তো আমার মনে হয় ফ্ল্যাট ফুটের ব্যাপারটা নিয়ে মেয়ে হলো সেরকমই কিছু একটা চায়, সে একটা কিছু বিরাট কিছু ব্যাপার হোক। তো সেটা তো ফ্ল্যাট ফুটটা কাউরি কাছেই কাম্য না, কিন্তু ইট মে হ্যাপেন হলে ইট শুড বি কারেক্টেড। প্রথম থেকে শু টু কারেক্ট করলে জেনারেলি এটা মোস্ট অফ দেম গেট কারেক্টেড। থ্যাংক ইউ। সাধারণত বাঙালি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে, অর্থাৎ লোয়ার পোর্শন অফ দ্য বডি, সেখানে কিন্তু ফ্যাট অ্যাকুমুলেট হয়।
যেমন স্টামাক, থাইজ, হিপস এটসেট্রা। তো আজকে পার্টিকুলারলি আমাদের এই ফিটনেস প্রোগ্রামে আমি দেখাচ্ছি থাইজের এক্সারসাইজ। ফ্রন্ট থাইয়ের বিভিন্ন এক্সারসাইজেস আছে, যেমন ধরুন 1/4 স্কোয়াট, ওঠা বসা, অল্প ওঠা বসা, তারপরে থাই স্ট্রেচিং, তারপরে সাইড ওয়াইজ থাই স্ট্রেচিং। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, হাঁটুর যদি কোনো প্রবলেম থাকে, যেমন লিগামেন্ট টিয়ার কিংবা কোমরের যদি কোনো ব্যথা থাকে, তাহলে কিছু কিছু ব্যায়াম যেমনি 1/4 স্কোয়াট, লেগ লাঞ্জ করতে গেলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং না করাই উচিত, কিংবা করলেও উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে। নমস্কার, আমি নারীর কমলিকা। প্রতিদিনের মতো চলে এসেছি এই বিউটি সেগমেন্ট নিয়ে আপনাদেরই জন্যে। আজ আমাদের সঙ্গে যিনি আছেন, আমাদের অতিথি, লেডিজ ওয়ার্ল্ড বিউটি পার্লারের মৌসুমী সান্যাল। আসুন কথা বলা যাক ওনার সঙ্গে। মৌসুমীদি নমস্কার। নমস্কার। আচ্ছা, আজ আপনি আমাদের দর্শকদের এই মৌসুমে কি উপহার দিচ্ছেন হেয়ার স্টাইলের? আচ্ছা, এখন সব থেকে ফ্যাশনের তুঙ্গে হচ্ছে খোলা চুল। খোলা চুলের হ্যাঁ, সেটা হলো এখন ফ্যাশনের তুঙ্গে। এই খোলা চুলের সামনের দিকে যেহেতু আমাদের মডেলের আজকে লেয়ার্সে কাটা রয়েছে, এই দুটো দিক আমি হেয়ার ক্রিম্পিং করে দেখাচ্ছি। হ্যাঁ, ক্রিম্পিং এর স্টাইলটা এখন খুব উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এটা খানিকটা পার্মিং এর লুক দেয়, কিন্তু পার্মিং যেহেতু 3 থেকে 6 মাসের আগে পার্মিং ওঠানো যায় না চুল থেকে, বা চুলের ক্ষতিকারক লোশন দিয়ে যেহেতু এটা করা হয়, এটা কিন্তু খুব চটজলদি পার্মিং এর লুক আনার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকে তাহলে অনেকে স্ট্রেট চুল থাকে এবং তাদের ভীষণ ইচ্ছে থাকে যে পার্মিং করে একটু কোঁকড়া করবে, যা হয় আর কি, যার যেটা থাকে না অন্যটার উপর বেশি লোভ থাকে। তো সেই জন্য শুধু পার্মানেন্ট পার্মিং এর বদলে আপনি বলছেন এই ক্রিম্পিংটা আমাদের হেল্প করবে টেম্পোরারি কেসে। ঠিক আছে, লুকটা চেঞ্জ করার জন্য। তাহলে আমরা একটু দেখি কি করে করছেন আপনি ক্রিম্পিং। অবশ্যই। এসো। প্রথমে আমরা কি করলাম তাহলে? চুলটাকে পার্ট ওয়াইজ করে নেওয়া হলো, ভাগ করে নেওয়া হলো। এটাকে বোধহয় স্ট্রেটনার বলে না মৌসুমীদি? এটা বোধহয় জানা দরকার যে একটা স্ট্রেটনারে অনেকগুলো ব্লেড থাকে, আমরা সেটা দিয়ে স্ট্রেটও করতে পারি, আবার ক্রিম্পও করতে পারি, আবার অনেক সময় একটা পার্মিং এফেক্ট যেটা হয় আরেকটু ওয়েভি সেরকমও করতে পারি। তো সেই লোকের জন্য আমাদের একটা স্ট্রেটনার খুব দরকার। আচ্ছা, তারপর দিদি কি করছি? মানে ওটা এখন শুরু হয়েছে। আচ্ছা, কত একটু ধরো 5 থেকে 7 মিনিট একটু দাঁড়াতেই হবে। মানে প্রথমে কি গরম করতে হবে স্ট্রেটনারটা? প্রথমে একটু হালকা গরম করে নিয়ে তারপর সেটাকে চুলের পার্ট ওয়াইজ এটাকে চেপে ধরে তাহলে চুল যে হিটটা পাচ্ছে সেটার জন্য আরো স্ট্রেট, মানে স্ট্রেট বা ক্রিম সেটা তাড়াতাড়ি ধরবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা দিকের চুল একেবারে ক্রিমড হয়ে গেছে। এটা একটা একদম অন্য ধরনের লুক, সেটা দিদি একটু বলবেন। দিদি, এটাই তো ক্রিমড লুক? এটাই ক্রিমড লুক। আচ্ছা, এবার একদিকটা হয়ে গিয়েছে, এবার আরেক দিকে হচ্ছে। আচ্ছা, দুটো দিক হয়ে যাবার পরে গ্লিটারস দিয়ে এটা বোধহয় হালকা, যেটা আপনি বললেন একটা টেম্পোরারি পার্ম করার জন্য, একটা যে হালকা পার্মিং এফেক্ট থাকে, আমাদের একটু কোকড়ানো ভাব বা একটা ওয়েভি ভাব, সেটা ওর চুলে এসে গেছে। আর এই পুরো ব্যাপারটার কিরকম সময় নেয়? সেটা চুলের উপর নির্ভর করে। আচ্ছা, এটা কি খুব ছোট চুলে সম্ভব? খুব ছোট চুলেও সম্ভব, মিডিয়াম হেয়ারেও সম্ভব, আর বড় চুলে নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ ব্যাপার। এবার গ্লিটারস দিয়ে দেখতে পাচ্ছ কমলিকা, পুরো চুলে একটা এফেক্ট এসেছে, শাইনিং আর একটু চকচক যেটা করে না, আমরা গ্লিটার যেটা করে, শিমার করে, সেটা খুব সুন্দর লাগে অবশ্য। আর এটা কি দিচ্ছেন দিদি? এটা দিচ্ছি আরেকটা ডাস্ট গ্লিটার, ডাস্ট ফর্মে রয়েছে। আচ্ছা, ডাস্ট গ্লিটারও আমরা বাজারে পেয়ে যাব? হ্যাঁ, বাজারে পেয়ে যাবে। এটা হলো জমকালো পার্টি অনুষ্ঠানে, হ্যাঁ হ্যাঁ, বা কোনো পার্টি গেট টুগেদারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, খুব ভালো লাগে। আর করাও তো খুব ডিফিকাল্ট নয়। না না,
এটা বাড়িতেও করতে পারো। কিন্তু আমাদের বোধহয় একটা স্ট্রেটনারের দরকার, মানে ওই ব্লেডগুলোর দরকার সবথেকে জরুরি। মেশিনটা যদি হাতের কাছে থাকে তাহলে একদম যে কোনো সময় যে কোনো মুহূর্তে না করতে হলে পারো। মৌসুমীদি আপনি তো আছেন, আপনার পার্লারও আছে। সেটা পারো। তাহলে এই হেয়ার স্টাইলটা আমাদের এখানে শেষ হয়ে গেল। খুব সুন্দর। আচ্ছা দিদি, এই যে ক্রিম্পিং লুকটা দিলেন, এটা তো স্ট্রেটনার ছাড়া সম্ভব নয়, মানে সেই ব্লেডগুলো ছাড়া সম্ভব নয়। এবার আমাদের কাছে যদি একটা স্ট্রেটনার থাকেও, এই যে আমরা একটা গরম জিনিস আমাদের চুলে দেব এবং সেটার জন্য একটা সোজা চুল কুকড়ে যেতে পারে, কোকড়া চুল সোজা হয়ে যেতে পারে, মানে এটা কি আমাদের চুলের পক্ষে হার্মফুল, ক্ষতিকারক হবে? দেখো কমলিকা, তুমি যে একটা হেয়ার স্টাইলে একটা পার্টি অ্যাটেন্ড করবে, তুমি নিশ্চয়ই চাইবে যে পরের পার্টিতে অন্যরকম হেয়ার স্টাইলে যেতে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি যদি এই হেয়ার স্টাইলটা মাসে একবার করো, মাসে একবার তোমার চুলে যদি তুমি এরকম একটা হিট দাও, তাহলে আপনার মনে হয় না হবে না? হয়, হ্যাঁ, এটা মানে সব সময়কার বিয়ে তো হতে পারে না আমাদের, যদিও পার্টি টাটি থাকলে মাঝে মধ্যে অকেশনালি আমরা অকেশনালি। ঠিক, খুব ভালো। আর এই স্ট্রেটনারটা আমাদের হাতের কাছেও থাকার খুব মানে দরকার, কারণ আমাদের আচ্ছা একটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল, এই লুকটা কি একদম টিপিক্যাল পার্মিং এ আসবে না আরো কোকড়া? না, সেটা টাইমিং এর উপর নির্ভর করে। আচ্ছা, তুমি যদি লুজ পাম্প করতে চাও তোমার চুলে, তাহলে সেটা টাইমিং এর উপর নির্ভর করে, সেগুলো স্টিক খুলে দিলেই কিন্তু তোমার এরকম লুজ পাম্প এসে যাবে, এরকম একটা লুক। কিন্তু সেটা বেশি দিন থাকবে না। সেটা বেশি দিন থাকবে না। বাহ। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের সামনে তো ওর চুলটা আপনারা দেখতেই পাচ্ছেন। পার্মিং ছাড়াও স্ট্রেটনার এবং বিভিন্ন ধরনের ব্লেড দিয়ে এই ক্রিম্পিং লুকটা আজকাল আমরা সবাই পেতে পারি। নমস্কার। নমস্কার। আপনার নাম? বৃন্দা। আচ্ছা, আপনি হাউসওয়াইফ? No, I'm not. I'm working. আচ্ছা, আপনি কোথায় কাজ করছেন? আমি লীলা কেম্পেন্সকিতে। লীলা কেম্পেন্সকি, আই থিংক ইটস আ 7 স্টার হোটেল। Yes. খুব ভালো। আচ্ছা, আপনি ক বছর হলো এই পার্লারে আসছেন? Just a couple of years now. কাপল অফ ইয়ার্স। তো এই কাপল অফ ইয়ার্সে তো অনেক ধরনেরই প্রোডাক্ট ইউজ করেছেন, এদের অনেক ধরনের সার্ভিস ইউজ করেছেন। আর ইউ স্যাটিসফাইড? Very satisfied with the services. আচ্ছা। আর কি ধরনের হেয়ার স্টাইল আপনি পছন্দ করেন? আপনার তো কার্লি হেয়ার। Curly hair e to beshi hairstyle hoy na, so it's mostly like the plain U-cuts that I go for, but otherwise I like straightening of the hair and things like that. অনুষ্ঠান পার্টি বা কোনো গেট টুগেদারের জন্য Hair setting and all that, so I generally straighten it and all that. So লাইনিং বা একটা টেম্পোরারি স্ট্রেটনিং এ আপনার কোনো প্রবলেম হয় না? no. আর আপনি স্যাটিসফাইড? Yes, I am. থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much too. কি খাতা পেন নিয়ে রেডি তো নতুন রেসিপি লেখার জন্য? আমিও কিন্তু রেডি, কিন্তু খাতা পেন নিয়ে নয়, এসবি কেটারারের কর্ণধার সন্দীপ গাঙ্গুলিকে নিয়ে। সন্দীপ দা, আজকে আপনি আমাদের কি শেখাচ্ছেন নতুন? আমাদের চিংড়ি মাছের আইটেম দেখাবো আজকে। চিংড়ি মাছের আইটেম? কি? এই আমি নাম দিয়েছি এটা চিংড়ি চমক। কেন? মানে বেসিক্যালি এই আইটেমটা খুব কম দেখা যায়, মানে এটা একটু আনকমন, সেজন্য চিংড়ি চমক। হ্যাঁ। আচ্ছা, চিংড়ি চমকে কি কি লাগছে? চিংড়ি চমকে লাগছে এই সর্ষের তেল, নুন, আচ্ছা এটা হলো একটা পেস্ট আছে তোমার সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আছে, হলুদ, আর এই দেখো চিংড়ি, কুচো চিংড়ি ছাড়ানো, আর এই একটা গোটা নারকেল। এই নারকেলটার মধ্যেই চিংড়ি মাছটা রান্না হবে। আচ্ছা আচ্ছা, নারকেলটা একটু এখান থেকে কেটে নেওয়া হয়েছে সামনেটা। হ্যাঁ, এই নারকেলটাকে, হ্যাঁ এই নারকেলটা মানে দোমালা নারকেল, মানে একদম ঝুনো নারকেল না, আমরা মানে একটু নরম নারকেলটা, ভেতরে দেখছো সফট, নরম, হ্যাঁ দোমালা নারকেল, ঠিক আছে। আর এইটা কি? এটা হলো ময়দা। এটা চিংড়ি মাছটা দেওয়ার পর এটা মুখটা আটকে দিতে হবে, এবার ওভেনে বেক করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি উনুনে রান্না করতে হবে, তো উনুন না থাকলে, মানে এখন তো তোলা উনুন উঠে গেছে, তোলা উনুনে হলে ভালো হতো, যে উঠে গেছে এখন ওভেনে করতে হবে, ঠিক আছে। আচ্ছা সন্দীপ দা, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে এইটা কি? হ্যাঁ, এটা হলো মাটি আর ছাই গোলা। এটা হয় কি, এটা হলো উনুনের ধিমে আঁচে তৈরি করতে হয়। এটা করার পর এই প্রলেপ দিতে হবে পুরোটা নারকেলের উপর, আচ্ছা দিয়ে উনুনের ধিমে আঁচে করতে হবে। চিংড়ি মাছটা ভেতরে দিয়ে প্রলেপটা দিতে, হ্যাঁ ঠিক আছে। যেহেতু উনুন নেই, এটা আমরা ওভেনে করব, ঠিক আছে। তাহলে শুরু করে দিই আমরা? হ্যাঁ, আমরা এটা শুরু করে দিই। তুমি একটু আমাকে একটা চামচ দাও। হ্যাঁ, এই
এই দেখো এই চিংড়ি মাছটা দেখছেন ছাড়ানো কুচো চিংড়ি মাছ। হ্যাঁ, কতটা আছে চিংড়ি মাছ? এটা 100 গ্রাম মতো আছে। হ্যাঁ, নারকোল যেহেতু ছোট, বেশি বড় না, আমরা যেন অল্প রেখেছি। ঠিক আছে, এতে হাফ টিস্পুন হলুদ দেবো। ঠিক আছে, পরিমাণ মতো নুন, এটা নুন দিচ্ছি। এবার এতে সর্ষের তেল 2 স্পুন দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সর্ষের তেলটা এখানেই দিয়ে নিতে হবে? হ্যাঁ, এবার সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে এটা বাটা। হ্যাঁ, মানে যা যা আছে উপকরণ সবই একসাথে আগে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে আমি মাখবো ভালো করে। এটা একটু যদি মেখে রেখে দাও, কতক্ষণ? এই ধরো 15 মিনিট 20 মিনিট। 15-20? হ্যাঁ, তাহলে আরো বেশি ভালো হবে। তুমি দেখতে পাচ্ছ একটা আলফা সুন্দর স্মেল আসছে, তাই না? খুব সহজ রান্না কিন্তু খুব সুখাদ্য, খুব তাড়াতাড়িও হবে, খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, হ্যাঁ। এবার এটা মাখাটা আমি নারকলের মধ্যে ঢোকাবো। ঠিক আছে, আচ্ছা সন্দীপ দা, এই চিংড়ি চমকটা আপনি মানে এটা কি আপনার নিজের তৈরি নাকি শেখা? এটা আমার শেখা ঠাকুমার থেকে। ঠাকুমার থেকে? হ্যাঁ, আজকালকার দিনে এই রান্নাটা খুবই কম মানুষ জানে। এইটা সচরাচর মানুষ খেতে পারে না, কিন্তু আমি রান্না করার পর তুমি টেস্ট করে তারপর বলবে এটা সাদা গরম ভাতে কাঁচা লঙ্কা মেখে খাবে, খুব সুখাদ্য। ঠিক আছে, এবার এই ময়দাটা মেখে রেখেছিলাম, এই ময়দাটা এর উপর দিয়ে চিংড়ির উপর। ময়দা ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায়? ময়দা ছাড়া এই ময়দা সুজি দিয়ে কি আট করে এটা মানে যাতে বেরোতে না পারে, বুঝলে তো মিশ্রণটা। এটা দিয়ে নারকেলের উপর রেখে দিলাম। ঠিক আছে, এইবার আটকে গেল তো। এইবার এই ইয়েটা মাটিটা পুরো ইয়েতে লাগাতে হবে নারকেলের গায়ে। এটা কেন? এইটি ধিমে আছে, একদম আঁচটা এই মাটির ওপর দিয়ে লাগবে, বুঝেছো? এটা ধিমে আছে। এখন আমি যদি এমনি বেক করি পুরো হিটটা লাগছে, এটা হিটটা একটু তোমার মানে হালকা লাগবে, ধিমে আছে তৈরি করতে হবে। আচ্ছা, আপনি যে বললেন ওই যে তোলা উনুনেও এটা করা যাবে, তো তাতেও কি এই প্রলেপটা দিতে হবে? হ্যাঁ, এই প্রলেপটা তো আরো ভালো করে দিতে হবে। ওটাতে আরো বেশি করে লাগবে। হ্যাঁ, ওটা তো বেশি করে লাগবে। তো ওভেনে দেওয়ার পর মোটামুটি কতক্ষণ সময় লাগে? এটা ওভেনে ধিমে আছে তোমার উনুনে করলে আধ ঘন্টা লাগবে। ওভেনে সেই অনুযায়ী একটা তোমার ইয়ে আছে, তোমার এই মিনিট 15 করেই লাগবে। ঠিক আছে, এটা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি এখানে রাখছি। এবার এটাকে ওভেনে দিতে হবে। আমি একটু হাতটা ধুয়ে নিই। তুমি ওভেনে দিতে পারো, এটা আমিও দিতে পারি। দাঁড়া এক সেকেন্ড, ব্যাস। এবার আমি এটাকে ওভেনে বসাবো। ওভেনে বসানোর জন্য স্পেশাল কোনো পাত্র বা কিছু কি দরকার নেই? দেখো আমি ময়দাটা রেখেছি, ময়দার উপরে যাতে নারকেলটা গড়িয়ে না যায়। আচ্ছা, ঠিক আছে। টেম্পারেচার কত দিন? এই যে দেখো বেক পটেটো লেখা আছে। আচ্ছা সন্দীপ দা, এই যে নামটা তুমি বললে চিংড়ি চমক, এটা তুমি কোথা থেকে পেলে? এটা নিশ্চয়ই আমার মনে হয় এটা আমার দেওয়া। হ্যাঁ, এটা তোমার ঠাকুমার দেওয়া নাম নয়। এটা কি তোমার ঠাকুমা কি বলতেন এই রান্নাটাকে? আমার ঠাকুমা সেরকম কিছু বলতেন না, চিংড়ি মাছ রান্না করেছে, একটা নতুন প্রিপারেশন তোরা খা। আচ্ছা আচ্ছা, এটা কোন বাংলার রান্না বলো তো? দেখো আমার দাদু এদেশি, আমার ঠাকুমা বাঙাল। ঠিক আছে, আমার বাবা এদেশি, আমার মা বাঙাল। আমি চিরকালই দুই বাংলাকে নিয়ে চলেছি। আচ্ছা, মা ঠাকুমা যখন আছে তাহলে আমার মনে হয় ওপার বাংলাও ধরতে পারো।
আচ্ছা আমরা দেখি, এটা মনে হয় হয়ে গেছে। আমাদের ব্যবসাতে নানা রকম রান্না হয়, কিন্তু এখন সেকালের রান্না হয় না, এই কালের রান্না। কিন্তু আমরা এই কালেরও রান্না দেখেছি, আবার সেকালের রান্নাও দেখাচ্ছি। ঠিক আছে, একবার হয়ে গেছে মনে হচ্ছে, খুলছি। হ্যাঁ, হয়ে গেছে। আমি একটু গরম তো এরকম ভাবে ধরি। হ্যাঁ, হ্যাঁ এটা না ঠিক আছে, আমাকে শুধু তুমি একটা চামচ দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ধরো, চামচটা দাও। এই দাও, এটা পরিষ্কার করে দিই। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, কেমন স্মেল বেরোচ্ছে বলো? খুব ভালো, বললাম সেটা। এই ভেতরে যে নারকোলটা এই পুরো গলে গেছে এই রান্নাটার সাথে, বুঝেছো তো? হিটে ওই দোমালা নারকোলটা এর সাথে মিক্সড হয়ে গেছে। মানে একটু নরম ছিল বলে তাড়াতাড়ি হয়েছে, গলে গেল। বড় নারকোলে একটু বেশি করে রান্না করা যায়। দেখো পুরো নারকোলটা এর সাথে গলে মিশে গেছে। ঠিক আছে, এবার তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। চিংড়ি চমক। তুমি সেই রান্নাটা আগে দেখো? না, আমি শুনিও নি। আচ্ছা, খুব ভালো লাগলো সন্দীপ দা। সন্দীপ দাকে সাথে তো আমরা আগেও অনেক রান্না করেছি, অনেক রান্না শিখেছি। আবার সন্দীপ দাকে আমাদের মধ্যে পেয়েছিলাম, মনে হয় আবার পাবো ভবিষ্যতে। চিংড়ি চমক করতে লাগছে হলুদ, সর্ষের তেল, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, একটা গোটা নারকোল, কুচো চিংড়ি, মাটির মিশ্রণ, সুজি ও ময়দা মাখা, 1/2 টেবিল স্পুন হলুদ, পরিমাণ মতো নুন, সর্ষের তেল 2 টেবিল স্পুন, সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছাড়ানো কুচো চিংড়ি মাছগুলো মাখতে হবে। এবার সমস্ত চিংড়ির মিশ্রণটি নারকোলের মধ্যে ঢুকিয়ে দিন। ময়দাটা দিয়ে নারকোলের মুখটা বন্ধ করে দিন। এরপর মাটির মিশ্রণটি নারকোলের গায়ে মাখিয়ে দিন। তারপর এটাকে ওভেনে 15 থেকে 20 মিনিট বেক করুন। হয়ে গেলে ওভেন থেকে নারকোলটা বের করে নিন, নারকোলের ভেতর থেকে চিংড়ি মিশ্রণটি বার করে নিন এবং গরম গরম পরিবেশন করুন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে লিখে নিয়েছেন রেসিপিটা, বাড়িতে রান্না করে ফেলুন আর আমাদের চিঠি লিখে জানান খেয়ে কেমন লাগলো। আর হ্যাঁ, পুরস্কারের যে ব্যাপারটা আছে সেটা তো আপনারা জানেনই। আপনাদের অনেক চিঠি পাচ্ছি, আরও চিঠি কিন্তু চাই। আশা করছি আপনাদের নারী ভালো লাগছে। আমরা কিন্তু নারী শুরু করেছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। একটা কথা আপনাদের এখনই বলে দিই, আপনারা হয়তো অলরেডি জানেন, তাও বলছি, আমাদের নারীর রান্নাঘরে কিন্তু সেরা রেসিপির পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনাদের মধ্যে যারা খুব ভালো রান্না করে অথবা যাদের খুব ভালো রেসিপি রয়েছে তারা ডেফিনেটলি আমাদের লিখে পাঠাবেন। প্রথমত আকর্ষণীয় পুরস্কার জিতবেন, আর দ্বিতীয়ত সুযোগ পাবেন নারীর রান্নাঘরে এসে রান্না করার।